শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের স্বপ্ন পূরণের মতো জাতীয় অর্জন হলেও এটি কঠিন পরীক্ষা বলছেন ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তাদের দাবি, অর্থনীতির নানামুখী চাপের কারণে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নন তারা। তবে সরকার বলছে পিছিয়ে আসা মানেই দুর্বলতার পরিচয়। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন প্রস্তুতি নেয়ার এখনও সময় আছে, যৌক্তিকতা ছাড়া পিছিয়ে যাওয়া কঠিন হবে। সালের 24 নভেম্বর জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এই অর্জন নিঃসন্দেহে এক জাতীয় সাফল্য। কিন্তু এই অর্জনের পথ কতটা মসৃণ? ব্যবসায়ীরা বলছেন এলডিসি পরবর্তী প্রতিযোগিতার জন্য এখনও প্রস্তুত নয় দেশের অর্থনীতি। যখনই এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে আমরা একটা বিরাট কম্পিটিটিভনেসের মধ্যে পড়ে যাব, এবং এই যে কম্পিটিটিভনেস সে যে আমরা পড়ে যাবো এবং সেটা আমরা হারাবো, তার ওয়ান অফ দ্য রিজন হলো যে আমাদের ইনস্টিটিউশনগুলো আসলে সেইভাবে রিফর্ম হয় নাই। ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা টালমাটাল অবস্থা, ইন্টারেস্ট রেট অনেক হাই, সেটা কমানোর কোনো উদ্যোগ ওইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার বলছে এলডিসি উত্তরণ পিছিয়ে দেয়া মানে দুর্বলতার পরিচয়, তাই এর জন্য প্রস্তুতি নিতে হবে। তবে তা মানতে নারাজ ব্যবসায়ীরা। তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় ইইউ, যুক্তরাজ্য, আসিয়ান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা, ঔষধ, চামড়া, কৃষিপণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনা সহ বেশ কয়েকটি কারণে এলডিসি উত্তরণ পেছানোর সুযোগ রয়েছে। যতটুকু সম্ভব বিলম্ব করার জন্য প্রচেষ্টা চালানো উচিত। এর জন্য ইন্ডিপেন্ডেন্ট রেডিনেস অ্যাসেসমেন্ট হতে পারে, এবং সেটা করার মাধ্যমে আমাদের গভর্নমেন্টকে এই প্রসেস ফলো করেই লবিং করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও প্রকাশিত প্রতিবেদন বলছে এলডিসি পরবর্তী সময়ে বছরে দেশের প্রায় $537 কোটি রপ্তানি আয় কমতে পারে। তবে উত্তরণ হলে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বাড়বে বাংলাদেশের। বড় অঙ্কের ঋণ পাওয়ার পাশাপাশি আস্থা যোগাবে বিনিয়োগকারীদের। এরপরও এলডিসি পেছানোর সুযোগ থাকলে চেষ্টা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের একটা রিভিউ স্কোপ আছে, এবং অনেক দেশ গ্র্যাজুয়েশন যখন এসছে তখন তাদের রিভিউ হয়েছে, কিছু কিছু দেশ রিভিউর পরে কিছু সময় পেয়েছে। সো রিভিউ স্কোপটা বাংলাদেশে নেওয়া উচিত। আমরা চাইলেই যে এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পেছায় দিতে পারবো, জিনিসটা সেরকমও না। এটার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন লাগবে, কাজে সেই প্রয়াসটাও হয়তো সরকার চেষ্টা করে যাচ্ছে। এদিকে উত্তরণ বিষয়ে স্বাধীন মূল্যায়নের জন্য ঢাকায় এসেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। জানা গেছে সফরকালে তারা সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, যেখানে আসলে বলা হচ্ছে যে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশন আরও পেছাতে হবে, অর্থাৎ এখনই তারা প্রস্তুত নয়। তাদের বর্তমান দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সব মিলে তাদের আসলে দাবি হচ্ছে যে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে যদি যায় বাংলাদেশ, তাহলে নানামুখী ঝুঁকিতে পড়বে। বিশেষ করে রপ্তানি খাতের সাথে যারা জড়িত তারা কিন্তু একটি ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে অর্থনীতিবিদরা যেটা বলছে যে আসলে এটি আরও লম্বা সময়ের জন্য যদি বাংলাদেশ চায়, সেক্ষেত্রে যে যৌক্তিকতাগুলো সেগুলো উপস্থাপন করা এবং সে জায়গায় আসলে যে লবিং সেগুলো করতে হবে। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু এই জাতিসংঘের একটি প্রতিনিধি দল অবস্থান করছে, যাদের সাথে গতকালকেও ব্যবসায়ী সমাজ বৈঠকে বসেছে বিজিএমই, বিকিএমই সহ অন্যান্য সংস্থাগুলো, এবং আসলে সেখানে এই অবস্থাগুলো কিন্তু ব্যবসায়ীরা তুলে ধরেছে। এখন আসলে সবশেষ মিলিয়ে আসলে কী দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। আমরা যেতে চাই পরের প্রসঙ্গে। একীভূত করার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক নিবন্ধন পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক চুক্তির অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করার অংশ হিসেবে পরিচালনা পর্ষদ ভেঙে অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গেল 5 নভেম্বর। এবার একত্রিত 5 ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক নিবন্ধন পেল। সোমবার নিবন্ধনের বিষয়ে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি জানান, গভর্নরের নেতৃত্বে বিশেষ অনলাইন বোর্ড সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এলওআই এর অনুমোদন দেওয়া হয়। আরজিএসসির অধীনে কোম্পানি হবে, কোম্পানির ফরমেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে, মালিকানা কী হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে। মুখপাত্র আরও বলেন, শরিয়া ভিত্তিক নতুন এই সরকারি ব্যাংকের বোর্ড চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। একই সঙ্গে আরও 7 জন পরিচালক থাকছেন, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে 5 জন এবং বেসরকারি খাত থেকে থাকবেন 2 জন পরিচালক। সম্পূর্ণ কাজ যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করছে, স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এখানে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব। এভাবে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডটা ফর্ম করবে। আর ব্যাংকের বড় আমানতকারীরা চাইলে আমানত শেয়ারে রূপান্তর করতে পারবেন এমন সুযোগও রাখা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা দেখলাম যে আসলে প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে 5টি ব্যাংক আসলে তারল্য সংকটে ছিল, তাদেরকে আসলে একীভূত করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার, এবং তারই আলোকে আসলে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ব্যাংক হতে যাচ্ছে, সেই ব্যাংকেরই কিন্তু আমরা দেখলাম যে পরিচালনা পর্ষদ বা দায়িত্বে দেওয়া হয়েছে। পরের সংবাদে যেতে চাই। 7,150 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পের পুরো অর্থই আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সোমবার পরিকল্পনা কমিশন চত্বরে এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন 9টি সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর 1টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। ভোজ্য তেলের দাম লিটার প্রতি 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি জানিয়েছে, নভেম্বরের শুরুর দিনে আন্তর্জাতিক বাজারের প্রতি টন সয়াবিনের খরচ পড়ে $1062। পাম তেলে যা 1037, এই দাম কার্যকর হলে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের নতুন খুচরা মূল্য দাঁড়াবে 198 টাকা 27 পয়সা এবং খোলা তেলের দাম হবে 177 টাকা 85 পয়সা। টিসিবির হিসেবে এক বছরে দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 14%। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, এই মুহূর্তে শেয়ার বাজারের সবশেষ অবস্থা কি সেটি একটু আমরা দেখে নিতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচকই আসলে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 11 পয়েন্ট বেড়ে আজকে এই মুহূর্তে অবস্থান করছে 4871 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি এই মুহূর্তে 7 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1017 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1914 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 220 কোটি টাকা। 218টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 103টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 67টি কোম্পানির শেয়ারের দর।
একই সাথে আমরা জানাতে চাই যে দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে বিজনেস আওয়ার আলোচনা করতে চাই সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি আসলে কি ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা বলছে যে এলডিসি পেছানোর জন্য, একই সাথে সরকার বলছে যে আসলে নির্ধারিত সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন করাই আমাদের জন্য সম্মানজনক। সব মিলে আসলে এইটির চ্যালেঞ্জটি কোথায়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিকেএমের নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান। জনাব শামীম এহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। আমরা বলতে চাই যে আসলে এই যে গ্র্যাজুয়েশন নিয়ে আপনাদের মধ্যে এবং সরকারের মধ্যে যে একটি বিপরীতমুখী অবস্থান, আপনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছেন, অন্যদিকে সরকার বলছে আসলে এটি নির্ধারিত সময় হয়ে যাওয়াই উত্তম। এক্ষেত্রে আসলে আপনাদের যুক্তিটা কি, যে কেন আপনারা চান এলডিসি গ্র্যাজুয়েশন আরও একটি লম্বা সময়ের জন্য পিছিয়ে দেওয়ার জন্য, বা 3 থেকে 5 বছর যেটা আপনারা বলছেন? ধন্যবাদ। আমি যদি একটু অন্যভাবে এই জিনিসটা একটু বলার চেষ্টা করি যে পিছালে ক্ষতি কি, মানে ওনারা তো বলছে যে এখন হয়ে যাওয়াটা উত্তম, তা আমি যদি বলি যে পিছালে ক্ষতি কি, তা একটা উত্তর আসতে পারে যে সম্মানের জায়গাটা যত তাড়াতাড়ি আসা যায়। তা আমি সবসময় একটা জায়গাতে বলি যে গত 31 বছরে 9টি দেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েট হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ বা অনেকাংশে শিক্ষিত জনগণই, আমি আপনার টকশোতে একদিন বলেছিলাম যে 9টি দেশের মধ্যে 2টি দেশ ছাড়া, মালদ্বীপ এবং ভুটান, যেহেতু তারা সার্ক কান্ট্রি এই জন্য তারা নাম জানে, এর বাইরে কোনো দেশের নাম জানে না। সেন্ট প্রিন্সেস আইল্যান্ড, ভানুয়াতু, সম্প্রতি এক বড় রাজনীতিবিদ নাকি ওইখানে আশ্রয় গ্রহণ করেছে, এই জন্য নামটা অনেকে জানতে পারে সংবাদপত্রের মাধ্যমে। এইসব দেশের নাম কেউ জানে না। আসলে এর মাধ্যমে কোনো সম্মান অর্জিত হয় না, এটা ভুল ধারণা। বর্তমান বিশ্বে অর্থনৈতিক সক্ষমতাটাই হলো সম্মানের জায়গা। কারণ এখন এই বিশ্বে আগের মতো যুদ্ধর দেশ বা ওই কোন দেশের নাম বেশি কোথায়, এটা ব্যাপার না। আপনার অর্থনৈতিক সক্ষমতা কতটুকু। আপনি আবার বলতে পারেন যে এলডিসি গ্র্যাজুয়েট করা মানে তো আপনি অর্থনৈতিকভাবে সক্ষম, সেটা প্রমাণ করা। আমি সেটা মনে করি না। আমি মনে করি যে আপনি যত বেশি টাকা ইনকাম করতে পারবেন, যে কারণে চায়না তার কারেন্সিকে আটকে রেখেছিল, যে কারণে চায়না WTO-তে জয়েন করতে চায় নাই, এর কারণগুলো কি ছিল? কারণগুলো ছিল যে নিজের অর্থনীতিকে শক্তিশালী করাটা হলো আসল কথা। তা আমরা মনে করছি ব্যবসায়ীরা যে এলডিসি গ্র্যাজুয়েট যদি হয়ে যায় তাহলে আমাদের অর্থনীতি একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। এখানে আমি সরকারকে যদি উল্টা কোশ্চেন করি যে সরকার, আমি এই বর্তমান সরকার, আগের সরকার আমি এটা বলছি না, সরকার 2018 সাল থেকে 7 বছর চলে গিয়েছে। আপনারা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি তৈরি করবেন, সেটা বাস্তবায়ন করবেন, যেন আমি যখন গ্র্যাজুয়েট হওয়ার পর যখন নেক্সট স্টেজে ল্যান্ডিং করবো, যেন আমার স্মুথ ল্যান্ডিং হয়, সেখানে কোনো ক্র্যাশ ল্যান্ডিং না করি। সেটার জন্য সরকার কতখানি তার কার্যক্রম বাস্তবায়ন করেছে। আপনি যদি একটা সরকারি কর্মকর্তা বা সরকার একজন থাকতো, আমি তাকে জিজ্ঞেস করতাম যে আমাদের যে STS যে আমাদের যে একটা স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে তার কত % বাস্তবায়ন করা হয়েছে এখন পর্যন্ত? 5%, 10%, কোনো মতের বেশি না। তাহলে আপনার কাছে আর 1 বছরের সময় নাই, আপনি 1 বছরের মধ্যে পুরোটা করে ফেলবেন। আপনার সেই সক্ষমতা আছে। আপনার যদি সক্ষমতা না থাকে তাহলে আপনারই তো দাবি করতে হবে। আমি কে? আমি তো বেসরকারি খাত, আমাকে প্রোটেক্ট করার দায়িত্ব সরকারের। পলিসি দিবে সরকার, লজ দিবে সরকার, লজ রেগুলেশন পলিসি হিসেবের মাধ্যমে সরকার আমাকে ফ্যাসিলিটেট করবে, আমি ব্যবসা করব। আমার তো দাবি করারই কথা ছিল না, সরকারেরই বলা উচিত ছিল যে একটা জুলাই আপরাইজিং হয়েছে, কোভিড গেছে, সবকিছু মিলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সবকিছু মিলে আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি তৈরি করছি। এখানে যদি একটু বলতেন যে স্পেসিফিকলি যে আপনারা যে চ্যালেঞ্জগুলো দেখছেন আপনাদের এই মানে বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জগুলো কি কি আছে? একটা আপনারা বলছেন যে ব্যাংকের সুধার, জ্বালানি সংকট, এই যে সংকটগুলো আসলে কি? না, এই দেখেন এই সংকটগুলো আমাদের ইন্টারনাল, এর সাথে হয়তো এলডিসি গ্র্যাজুয়েশনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি যদি অন্যভাবে বলি যে এলডিসি গ্র্যাজুয়েট করলে গেলে আমি কি কি ফ্যাসিলিটিস হারাবো, সেটি তো আমার চ্যালেঞ্জের জায়গা। এখন প্রথমত যদি আমি বলি এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেলে আমি আমার প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসগুলো হারাবো। কেউ 3 বছর দিবে, কেউ দিবে না, ইন্ডিয়া দিবে না হয়তো, বা জাপান 3 বছর দিবে বলছে গতকাল, ইউরোপিয়ান ইউনিয়ন 3 বছর দিবে, এক এক দেশে এক এক রকম ভাবে দিবে। সো আমি যদি প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসটা হারাই তো সেটার জন্য আমার তখন কম্পিটিশন তৈরি হবে। কারণ আপনি বলবেন যে অন্য দেশ তো এগুলো ছাড়াই কম্পিটিশনে আছে, বা আপনি তো আমেরিকাতে US মার্কেটে সেই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস ছাড়াই আপনি কম্পিটিশন করতেছেন। আমার কিন্তু সবচেয়ে বড় মার্কেট ইউরোপ। এখন ইউরোপে যদি নাকি আমরা কোনো কারণে এই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসটা হারাই, তাও হয়তো আমি টিকে যেতে পারতাম। যদি আমার কম্পিটিটিভ দেশ যেটা আছে ভারত এবং ভিয়েতনাম, তারা FTA করে ফেলতেছে, ভারতের FTA মোটামুটি এই বছরের শেষের মধ্যেই হয়ে যাবে, তখন কি হবে?
তাদের ডিউটি দিতে হবে না, আমার ডিউটি দিতে হবে। এতদিন কি ছিল, তারা ডিউটি দিত, আমি ডিউটি দিতাম না। এখন শুধুমাত্র আমি যে ডিউটি দিব তা না, যে আমিও দিব সেও দিবে না, এই কম্পিটিশন এরকম না, উল্টা হয়ে যাবে। মানে আমি দিব, তারা দিবে না, মানে আমি একটা ডাবল চ্যালেঞ্জের মুখে পড়বো। এই আমার দেশের যে আপনি যে কোশ্চেনটা করলেন যে আমাদের জ্বালানি সক্ষমতা, আমার উচ্চ ঋণের সুদ হার, আমার দেশের যে রেড টেপ ব্যারিয়ার, সবচেয়ে বড় কথা আমাদের দেশের দুর্নীতি, প্রত্যেকটা সরকারি অফিসে দুর্নীতি, ঘুষ, অবৈধ লেনদেনের ভরপুর। এই জায়গাগুলোকে চ্যালেঞ্জ, মানে এই জায়গাগুলোকে মোকাবেলা করে তারপরে ভারত ট্যাক্স দিবে না আমি ট্যাক্স দিব, এটা আসলে একটা মানে স্বপ্নের জায়গা যে আমি কম্পিটিশনে টিকতে পারবো। এটা আমার 1 নাম্বার। 2 নাম্বার, আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আমি হারাবো, তখন আমার ওষুধ শিল্পে দাম, আমার বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমার সফটওয়্যার, আপনি বাংলাদেশে আপনি জানেন যে ছোট ছোট ব্যবসায়ীরা সফটওয়্যারগুলো পাইরেটেড সফটওয়্যার ইউজ করে, তখন তার লাইসেন্সিং সফটওয়্যার ইউজ করতে হবে, ওইখানে একটা কস্ট বাড়বে। আমার যে ছোট্ট অ্যাক্সেসরি সাপ্লায়ার, আমার যে ছোট্ট একটা ধরেন গিয়ে বিভিন্ন জিনিসপত্র লজিস্টিকে আছে, তাদের খরচ বাড়বে। আর সুদ হার যেটা বলছেন সেটা সরকারের ব্যাপার, সরকার কিছু ট্যাক্স, আমাদের সরকার কিছু স্বল্প হারে বিভিন্ন ফান্ডগুলো ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বাকি অন্যান্য জায়গা থেকেও তারা লোন নেয়, সেই জায়গাগুলোতে তারা এই কনসেশনাল ইন্টারেস্ট রেট পাবে না। এখন আমি জন্য বলছি, যদি আপনি 6 বছর আরো এক্সট্রা বা 5 বছর এক্সট্রা যদি কনসেশনাল রেটে সুদ হার পান, ক্ষতি কি? আপনি তো বলছেন আমি এখন করলে এখন করে ফেলার কথা। আমার কথা হলো যে 5 বছর যদি আপনি কনসেশনাল সুদ হার পান, এটা আমার জন্য লাভ, এটা তো আমার কোনো ক্ষতি নাই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এটা আপনি বাস্তবায়ন করতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। তো আপনার উচিত ছিল অ্যাপ্লাই করা। আর আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্টারনাল সাপোর্টগুলো, যেটা আপনি বললেন যে ইউটিলিটিস, আমার ব্যাংকিং ইন্টারেস্ট, আমার ব্যুরোক্রেসি, কারাপশন, এগুলা ঠিক না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মনে মনে মুখে মুখে বলবেন যে আমি উন্নত বিশ্ব হয়ে গেছি, কিন্তু বাস্তবে উন্নত বিশ্ব না। উন্নত বিশ্বতে এই ঝামেলাগুলো এই পরিমাণে থাকে না। বলে ওগুলাকে ঠিক করে তারপরে যদি আমরা উন্নয়নশীল দেশে যাই, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে, আমরা সেটা আমাদের জন্য ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আরেকটা কোশ্চেন, যে 5 বছর আপনি কিভাবে করবেন। এখন তো আমরা জানতে পেরেছি যে এটা কি করতে হবে। এখন যদি আমার 1 বছর আরো সময় আছে, সাথে 5 বছর পাই, আমার টোটাল 6 বছর, এর মধ্যে নির্বাচিত সরকার আসবে ইনশাল্লাহ আগামী বছরের প্রথম দিকে, তখন তাদের সাথে একটা প্ল্যান করে সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই যে একটা স্ট্র্যাটেজি তৈরি করেছে, এটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে, প্রস্তুতিটা নিতে আপনাদের সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখন এটি জাতিসংঘকে সরকার কিভাবে বুঝাতে পারে, মানে এই জায়গাতে এটি যাতে পেছনের যে যৌক্তিকতা সেটি কিভাবে সরকার করতে পারে আপনাদের দৃষ্টিকোণ থেকে? দেখেন, এখানে আপনি এতদিন বলছেন আমার অর্থনীতি খুব ভালো জায়গাতে আছে। আমার অর্থনীতি কি পরিমাণ ভার্নারেবল, যে আমার সরকারি হিসাবে 30% নন পারফর্মিং লোন, 30% যদি একটা এনপিএল হয় একটা দেশে, বাস্তবে এটা আরো বেশি, আমি শিওর এটা 40-এর নিচে না। তাহলে অর্থনীতির কি অবস্থা, আপনার ব্যাংকিং খাতের কি অবস্থা আপনি চিন্তা করেন। একটা ব্যাংক তো হলো অর্থনীতির প্রধান মানে স্তম্ভ বলা যায়, অন্যতম প্রধান স্তম্ভ। সো এখানে বোঝা যাচ্ছে যে আমার অর্থনীতি কতটা ভঙ্গুর অবস্থানে আছে। ফলে এছাড়াও আগের সরকার একটা অটোক্রেসি সরকার ছিল, তারা যা চিন্তা করছে তাই করছে, ওইখানে বোঝানোর মতো অনেকাংশে সুযোগ সুবিধা ছিল না সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, এবং ওনাদের সিদ্ধান্তেই এই জিনিসগুলো বাস্তবায়ন হয়েছে। ফলে আমাদের দেশে আমরা বলছি গ্র্যাজুয়েট করব, কিন্তু আমরা আমি যেটা বারবার বলতেছি যে ট্রানজিশনের জন্য যে স্ট্র্যাটেজিটা স্মুথ বাস্তবায়ন সেটা হয় নাই। আমরা এটা জাতিসংঘকে বলতে পারি যে এখন একটা গণতান্ত্রিক পরিবেশে সরকার ফেরত যাচ্ছে, দেশ ফেরত যাচ্ছে, ফলে এটা এখন বাস্তবায়ন করা সম্ভব হবে। ফলে আমাদেরকে 5 বছর সময় দাও, আমরা এর ভিতরে আমাদের অর্থনীতিটাকেও একটা সুস্থ ধারা যেহেতু ফেরত আসছে, ধারার দিকে যাচ্ছে, সেই ধারাতে আমরা ফেরত যাই। তার সাথে আমরা 5 বছর এর ভিতরে এটা বাস্তবায়ন করে যেন আমাদের নেক্সট স্টেজে যে ল্যান্ডিংটা হবে, নেক্সট স্টেজে আমরা যাবো, সেটা যেন আমরা স্মুথ একটা ল্যান্ডিং করতে পারি, সেই সুযোগটা আমাদেরকে দাও। আমরা একটু আপনার সাথে আলোচনা করব, তবে আজকের দৈনিক পত্রিকাগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম একটু দেখতে চাই। আজকের কয়েকটি পত্রিকার শিরোনাম যদি আমরা একটু দেখি, তাহলে সেখানে আসলে আজকে দেখলাম যে এই এলডিসি বিষয়ে কি অনেকগুলো রিপোর্ট এসেছে, সেই বিষয়গুলো একটু আমরা খবরের কাগজের চিত্রটি দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিরোনাম করেছে বণিক বার্তা, তারা বলছে, একটি শিরোনাম করেছে যে এলডিসি উত্তরণ কৌশল বাস্তবায়নের সমন্বয়হীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীরা, যেটি যে বাংলাদেশের সফররত যে জাতিসংঘের কমিটি আছে তাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক, সেখানে সম্ভবত আপনিও ছিলেন বিকেএমইর পক্ষ থেকে এবং এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে। আমরা পরের সংবাদটি দেখতে চাই। পরের সংবাদটি রয়েছে ডেইলি স্টার, সেখানে ডেইলি স্টার শিরোনাম করেছে প্রাইভেট সেক্টর 6 ইয়ার ডিলে টু এলডিসি গ্র্যাজুয়েশন।
অর্থাৎ এই প্রাইভেট সেক্টর আর এটি আরও 6 বছর বাড়ানোর জন্য যে দাবি করছে সেটি নিয়ে রিপোর্টটি করেছে। পরের সংবাদটি দেখতে চাই। এখানে শিরোনাম করেছে প্রথম আলো। এখানে প্রথম আলো অন্য একটি বিষয়ে শিরোনাম করেছে, শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে আরএসসি, সায় দিচ্ছে না বিজিএমইএ। আমরা এই বিষয়টি নিয়েও আলোচনা করব। পরের সংবাদে যেতে চাই। এখানে শিরোনাম করা হয়েছে ডেইলি স্টার বাংলা, তাদের বাংলা ভার্সনে একটি রিপোর্ট করেছে যে শ্রম আইন সংশোধনকে কেন্দ্র করে নতুন বিতর্ক। সম্প্রতি আমরা জানি যে শ্রম আইন করেছে অন্তর্বর্তী সরকার, সেটি নিয়ে আসলে কি বিতর্ক আছে সেই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে এই রিপোর্টটি করা হয়েছে, আমরা সেটি দেখব। এরপরের সংবাদটি দেখতে চাই। এরপরের সংবাদ কালের কণ্ঠ, তারা শিরোনাম করেছে ব্যাংক থেকে সরকারের ঋণে উল্টো গতি। অর্থাৎ ঋণের যে কথাগুলো আমরা বলছিলাম সেই বিষয়টি নিয়ে তারা একটি বিস্তারিত রিপোর্ট করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। পরের শিরোনামটি দেখতে চাই। পরের শিরোনামটি করেছে, পরের পত্রিকাটির শিরোনামটি দেখতে চাই, এটিও কালের কণ্ঠের শিরোনাম। সেখানে বলা হচ্ছে যে সংকটের সক্ষমতা হারাচ্ছেন করদাতারা। এই বিষয়টি জনাব শামীম আপনারা অবশ্যই অবগত আছেন যে এই যে করদাতা যারা, তারা নানান ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন, অর্থনৈতিকভাবে নানা সংকটের মধ্যে রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ রিপোর্টটি করেছে, সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে ইন্ডিকেট করেছে। রিটার্নধারী 88% করদাতাই দিয়েছেন শূন্য রিটার্ন দিয়েছেন 11 লাখ মানুষ। আমরা তারপরের শিরোনামটি দেখতে চাই। প্রথম আলো, তারা বলছে যে 3 উপদেষ্টা চান নীতি সুধার কমুক। যে বিষয়টি নিয়ে আপনাদেরও একটা উদ্বেগ রয়েছে যে উচ্চ সুধার, সেটি আসলে কমার পক্ষে তারা মত দিয়েছেন। আমরা এই বিষয়টি ধরে একটু আপনার কাছে আসতে চাই যে সুধার কমানোর যে পক্ষে 3 জন উপদেষ্টা মত দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3 জন, একজন বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং আপনাদের দাবির সাথে এটি আসলে কতটা মিলে যাচ্ছে? না, ওনারা তো আমাদের অভিভাবক, মানে আপনি যদি ব্যবসা বাণিজ্য ট্রেড আমরা রিপ্রেজেন্টেটিভ ধরেন, অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, এই 3 জনই তো আমাদের সাথে ডিল করবে, আমরা ওনাদের আন্ডারে আমরা আছি। ওনারা আমাদের মনের কথাটাই বলেছেন। আর যেই উচ্চ সুদহার আছে সেটা তো আসলে কোনো বাস্তবসম্মত সুদহার না একটা ভাইব্রেন্ট কান্ট্রির জন্য। যে আপনি যদি বলেন যে হ্যাঁ একটা একদম ছোট্ট একটা দেশ, তাদের আন্তর্জাতিক কোনো বাণিজ্য নাই, সেখানে এটা ফাইন, ঠিক আছে। বাট আপনি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল বেস, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে বা অনেকাংশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এরকম একটা দেশ ধরেন, তাহলে তো আসলে আমরা আউট অফ মার্কেট হয়ে গেছি। আমি যদি বলি আমার টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টোটাল ফেইল্ড এখন, এটা মানে জাস্ট কোনো একটা কারণে মানে এখন মারা যেতে পারতেছে না দেখে বেঁচে আছে। স্পিনিং বলেন, ডাইং বলেন, যাদের এই ধরেন 100, 150, 300, 400 কোটি টাকার ইনভেস্টমেন্ট এক একটা ইন্ডাস্ট্রিতে 14%, 15% ইন্টারেস্ট দিয়ে, যেখানে ভারত তার মেশিনারি যে ভর্তুকি দিচ্ছে, তাদের সুদ হার হেভি ইন্ডাস্ট্রিতে 6 to 7%। একই সুতা, একই কাপড় আমি ডাইং করতেছি, তো সেখানে তার যদি কস্ট অফ ফান্ড থাকে 6%, আমার তো ডলারে বিক্রি করতে হচ্ছে, আর আমার সুদা যদি থাকে 14%, এজ এ বায়ার আমি তো আবার ধরেন আমার যেমন টেক্সটাইল আছে, ডাইং, আমার তো গার্মেন্টসও আছে, আমার গার্মেন্টস তো আমার ডাইং এর থেকে কাপড় করতে চাচ্ছে না, বিকজ আমার ডাইং এ যে কস্ট পড়ে তার থেকে আমি ভারত থেকে বা চায়না থেকে কাপড় আনলে অনেক লাভ। আমার গার্মেন্টস সেকশন এসে বলছে স্যার ইটস ইম্পসিবল, আমি স্যার চায়না থেকে কাপড় আনবো, আমার লোকাল কস্টিং পড়ছে $5.5, চায়না থেকে কাপড় আনতে পারি $4, স্যার আমি স্যার কেন স্যার আমি লোকাল কিনবো? আমারও কোনো অ্যান্সার নাই তো। সো এই সুধার দিয়ে আসলে আমাদের ফ্যাক্টরিগুলা মানে প্রতি মাসেই এটি আসলে কততে না মানলে আপনাদের জন্য এটা সিঙ্গেল ডিজিটে এটা একটা গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড আপনাদের। আচ্ছা, আমরা একটু যে বিষয়টি নিয়ে আজকে টপিক আলোচনা করছিলাম, যে বিষয়টি নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ, সেখানে আমরা দেখলাম যে ঢাকায় সফররত প্রতিনিধি দলের সাথে আপনারা গতকালকে মিটিং করেছেন, সেখানে আপনি ছিলেন। আসলে মিটিংয়ের আপনারা কোন বিষয়গুলোকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তারা আসলে কি বলেছে বা কি কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমি একটু একটা কথা বলি, আমাদের সকালে যে মিটিং ছিল সেখানে ইউরোপিয়ান চ্যাম্প, যে ইউরো চ্যাম্প বাংলাদেশ প্রেসিডেন্ট স্প্যানিশ নাগরিক নুরিয়া ছিলেন। সো মিস নুরিয়া খুব সুন্দর একটা কথা বলছে যে 2 4 হয়, এটা ছিল বোঝানোর কিছু নাই, তারপরেও যেহেতু নাকি বলার দরকার সেজন্য আমরা বলতেছি। মানে এলডিসি গ্র্যাজুয়েট হলে যে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়বে, বাংলাদেশের ক্ষতি হবে, এটা আসলে বোঝানোর আর মানে এটা আসলে বলার কিছু নাই। 2 4 সো এটা গ্র্যাজুয়েট হওয়া মানে আমি আমার যেটা শুরুতে বলছিলাম যে আমি আমার প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস হারাবো, সেখানে ইউরোচ্যামের যিনি ভাইস প্রেসিডেন্ট উনি বাংলাদেশে
সর্বোচ্চ বড় বায়ারের প্রতিনিধিত্ব করেন, উনি বলেছেন যে 17 থেকে 25% পর্যন্ত বাংলাদেশ তার অর্ডার হারাতে পারে। এবং এই ব্যাপারটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং কথা। যদি আপনি গ্র্যাজুয়েট করেন, আপনার 17% না, আপনি যদি ধরেন আমি 20-15% ধরলাম, 15% অর্ডার হারানো মানে আমাদের ফ্যাক্টরিগুলো, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো 90% যদি না থাকে, ব্রেক ইভেনে থাকে না। 15% অর্ডার কমে যাওয়া মানে যদি আপনি যদি এভাবে ধরেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি 15% অর্ডার কমবে, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরি লসে চলে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যদি মনে করেন যে না আমি লসে যাব না, আমার কারাকারি শুরু হবে, আমি আরেকজন অর্ডার নিতে যাব, সে আমার অর্ডার নিতে যাবে, এর ভিতরে যে একটা অরাজকতা সৃষ্টি হবে, প্রাইস ড্রপ করবে, যে প্রত্যেকটা অর্ডারই তখন মাইনাসে চলে যাবে। গেলে কি হবে? আমার অর্থনীতি বিপদের মুখে পড়বে, আমার ফ্যাক্টরি বন্ধ হবে, আমার কর্মসংস্থান নষ্ট হবে। এবং কর্মসংস্থান মানে কিন্তু আমি যেটা বলি সবসময় যে আমাদের শুধু টাকা না, আমার যে 52% 53% মহিলা শ্রমিক আছে, এরা যখন নাকি চাকরি হারা হবে, তখন সারা দেশে সামাজিক একটা প্রভাব তৈরি হবে, বাল্য বিবাহ শুরু হবে, শিশু মৃত্যুর হার বেড়ে যাবে। কারণ যখন একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হবে, তখন তার মৃত্যুর হার বেড়ে যাবে। মানে আপনি দেখেন এইটার এফেক্টটা কিন্তু শুধুমাত্র অর্থনীতি থাকবে না, এটা সামাজিক এফেক্ট হবে। আমরা এই জিনিসগুলো বোঝাতে চাইছি যে তুমি যখন গ্র্যাজুয়েশন করে দিবা, এই যে সবচেয়ে বড় বাইরের প্রতিনিধি, উনি তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না, উনি ইউরোচামের ভাইস প্রেসিডেন্ট। তো উনি যখন বলছেন যে 17 থেকে 25% হারাবে, আমার ফ্যাক্টরিগুলোর কি হবে? ফ্যাক্টরিগুলো নাইলে আচ্ছা ঠিক আছে অর্থনৈতিক ক্ষতি, তাতে সামাজিক ক্ষতি। এবং আপনার এলডিসি গ্র্যাজুয়েশনের খুব একটা সুন্দর পয়েন্ট আছে, আপনি যে পেসে আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেই পেসটাও যদি হ্যাম্পার্ড হয়, তাহলেও গ্র্যাজুয়েট করার দরকার নাই। এটা জাতিসংঘই বলে। আমাদের তো খালি হ্যাম্পার্ড হবে না, পেসটা মাইনাসের দিকে চলে যাবে, আমরা যে স্পিডে আগাচ্ছি তার মাইনাসের দিকে চলে যাব। এই জিনিসটা আমরা বুঝাতে চেয়েছি। আমাদের যে, আমি আবার বারবার বলতেছি, আমাদের যে প্ল্যান, আমাদের যে রোড ম্যাপ, সেটা বাস্তবায়নের খুব বেশি অগ্রগতি নাই, সেইটা অগ্রগতিতে যেতে হবে, তারপর আমরা গ্র্যাজুয়েট করবো। আমরা একবারও বলিনি কিন্তু আমরা গ্র্যাজুয়েট করবো না, আমাদের কিন্তু কখনো আমাদের স্ট্যান্ড কিন্তু এটা না যে আমরা গ্র্যাজুয়েট করবো না, আমরা গ্র্যাজুয়েট করবো, বাট আমরা একটা ফেয়ার টাইম চাই, যে টাইমের ভিতরে এই জিনিসগুলো বাস্তবায়ন করা যাবে। আরেকটা বিষয়ে যেটা আমরা দেখলাম যে এখানে একটি পত্রিকা শিরোনাম করেছে যে শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে আরএসসি, এবং এখানে আবার দেখলাম যে পিজিএমএ সায় দিচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এখানে তো আপনি জানেন যে তৈরি পোশাক খাতের কর্মক্ষেত্রে যারা কাজ করে তাদের নিরাপত্তা, স্বাস্থ্যগত এই বিষয়গুলো নিয়ে আসলে তারা এটি করতে চায়। সেক্ষেত্রে আসলে আপনারা তো এখন একটা টিভি স্টেশন খোলা হয় টিভি প্রচারের জন্য, এখন টিভি স্টেশন একটা ফুটবল ক্লাব চালানো শুরু করে, এটা তার কাজ না। টিভি ফুটবল ক্লাব ফুটবল খেলার পরিচালনা করবে, টিভি স্টেশন টিভির নিউজ সম্প্রচার করবে, প্রোগ্রাম সম্প্রচার করবে। আরএসসি গঠন করা হয়েছিল সেফটি স্ট্যান্ডার্ড দেখার জন্য, সোশ্যাল কমপ্লায়েন্স না, ওয়ার্কার ইস্যু না। তার দায়িত্ব ওয়ার্কারের সেফটি দেখা, স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার সেফটি, 3টা জায়গাতে। তারপরে তারা বললো যে এই 3টার সাথে জড়িত থাকে অনেক সময় বয়লারটা, বিকজ বয়লারের জন্য ফায়ার হতে পারে, স্ট্রাকচারাল হ্যাম্পার হতে পারে, ফাইন, সেটাকে আমরা এগ্রি করছি। বাট এই কমপ্লেন মেকানিজম, যে শ্রমিক কোথায় বিচার দিবে, এটা যেটা অনেক সংস্থা আছে। যদি আপনি বলেন সরকারের ডাইফি আছে, আপনি যদি বলেন যে না তারা অযোগ্য কাজের না, তাদেরকে কিভাবে কার্যক্রম করা মানে সঠিক পথে আনা যায়, সেটাতে আমরা কাজ করতে পারি। এটার জন্য আমাদের বিকেএমএ, বিজিএমএ তে কমপ্লেন সেল আছে, সেটা কাজ করতেছে রেগুলার, এগুলোতে আরবিট্রেশন হচ্ছে। এর বাইরে বিভিন্ন বাইরের অডিট ফার্ম আছে, মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ, M4E, সেডেক্স, ICS এর মতো ইনিশিয়েটিভগুলো আছে, যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ আছে। এর ছাড়াও আমাদের শ্রমিক নেতারা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে ওনারা অবদান রাখছেন, ওনারা এই ব্যাপারগুলো কাজ করছেন। আরএসসির কাজ এইটা না, নাম্বার 1। নাম্বার 2, আরএসসি যে টার্মস অফ রেফারেন্স আছে সেখানে বলা আছে যে ত্রিপক্ষীয়, এটা একটা সংস্থা, ত্রিপক্ষ কোনো বিষয়ে একমত হলে শুধুমাত্র সেই বিষয়টি বাস্তবায়ন করা যাবে। এখানে শ্রমিক আছে, এখানে বায়ার ব্র্যান্ডসরা আছে, এখানে ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভরা আছে। আমি কথা বলেছি, ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ যারা বোর্ডে আছেন তারা কারোই এটার সাথে এগ্রি না। তাহলে এটা সম্পূর্ণ বেআইনি একটা চিঠি তারা দিয়েছে, ফলে বিজিএমই রাইটলি করেছে। এটা জাস্ট এটা মানে আমি কি বলবো, এটা গার্বেজ একটা, এটা কাগজটা ছিঁড়ে ফেলে দেওয়ার মতো একটা কাগজ। সো বিজিএমএ যেরকম বলেছে, বিকিএমএও বলে দিয়েছে যে নো, এইটা তাদের কাজ না। সবচেয়ে বড় কথা, তাদের কাজ কি কাজ না এটা বোর্ড ডিসাইড করবে। এটা একজন এমপ্লয়ি ডিসাইড করতে পারেন না, একজন ব্যক্তিরা ডিসাইড করতে পারেন না যে উনি চিঠি দিয়ে দিবেন। সো ফলে এটা বিজিএমই আমি মনে করি সঠিক পথে আছে, বিজিএমই তারা এটাকে ইগনোর। জানাব শামীম, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা একটু আসলে স্বর্ণের বাজারের দরদামটা একটু দেখতে চাই। দর্শক, এবারে জানাবো স্বর্ণের বাজারের আপডেট।
স্বর্ণের বাজার আপডেট আমরা একটু দেখে নিতে চাই স্ক্রিনে। আজকে স্বর্ণের বাজার এবং মুদ্রা বাজার কি অবস্থা রয়েছে, আমরা যদি প্রথমেই স্বর্ণ দেখতে চাই, স্বর্ণের বাজার আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি স্বর্ণের দাম 22 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 2,04,283 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,94,952 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,67,145 টাকা, সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,38,942 টাকা। রূপার দাম দেখতে চাই, রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি 22 ক্যারেটের রূপার দাম আমরা দেখতে চাই, রূপার দামেও কিন্তু বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে, সন্ধ্যার সাথে সাথে রূপারও আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি সেটি প্রতি ভরি 4,246 টাকা, 21 ক্যারেটের দাম 4,047 টাকা, 18 ক্যারেটের দাম 3,476 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে রয়েছে 2,601 টাকা। একটু দেখতে চাই মুদ্রা বাজারের অবস্থা, মুদ্রা বাজারের অবস্থা দেখতে চাই যে প্রতি ভরি মুদ্রা আজকের মুদ্রা বাজারের আপডেটটি কেমন রয়েছে। মুদ্রা বিনিময় মূল্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়েছে, 123 টাকায় বিক্রি হচ্ছে, ইউরো 138 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয় 18 টাকা বিক্রি, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় 33 টাকায় বিক্রি, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা ক্রয় এবং 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। আমরা দেখে নিলাম আসলে স্বর্ণ, রূপা এবং মুদ্রা বিনিময় হার। সময় হচ্ছে কি বিরতি থেকে ফিরে এসে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, এর সাথে সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ কি, সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা আছেন ডক্টর জনাব ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি বিকিএমই। জনাব এহসান, আপনার কাছে আসতে চাই, আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে কালের কণ্ঠে একটি শিরোনাম করেছে যে সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা। এটি যদি আপনি বলতেন যে এটি আসলে কারণটি কি? এটা বাস্তব দুঃখজনক একটা ঘটনা যে গত এক বছর আপনি দেখেছেন যে আমাদের ব্যবসা বাণিজ্যে একটা স্থবিরতা রয়েছে, নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না, ফলে যেটা হচ্ছে আমাদের যে শ্রমবাজার সেখানে কিন্তু প্রতি বছর প্রায় 15 লাখের মতো নতুন লোক আসতেছে, ফলে পুরনো যারা চাকরি করতেন তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এছাড়া অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক লোকাল ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ট্রেডিং ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, ফলে যারা করদাতা ছিলেন ওনারা একসময় ভালো বেতন পেতেন, কর দিতেন, কিন্তু এখন হয়তো বা তাদের সেই সক্ষমতাটা নাই, তারা আসলে সংসারই চালাতে পারছে না, কর দিবে কোত্থেকে। তো এটা আসলে যখন ব্যবসার আবার গতি ফিরবে আমি মনে করি তখন আবার এটাকে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যে কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে যে এই যে ব্যাংক থেকে সরকারের ঋণে উল্টো গতি, এটিকে আপনি কিভাবে দেখেন? খুবই ভালো যে সরকার যখন তার ঋণ নিবে না ব্যাংকের থেকে, বরং ফেরত দিবে, তখন সেই ইনভেস্টমেন্টগুলো প্রাইভেট সেক্টর হবে, যেটা উদ্দেশ্য ব্যাংকের, যে প্রাইভেট সেক্টরকে ফান্ডিং করা, অর্থনীতি তো প্রাইভেট সেক্টরই চালায় রাখে, তখন আমাদের সুদ হার কমবে, তখন আমরা ফান্ড পাবো এবং প্রাইভেট সেক্টর ব্যবসায়ীরা তখন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে। এটা আমি অবশ্যই ভালো দেখি। তবে এটার সাথে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, উন্নয়ন বাজেটে সেটাকে কম্প্রোমাইজ করে না, যে উন্নয়ন বাজেট কমে গেল, যে সরকার উন্নয়ন করতে পারে না এই জন্য টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, ফলে এটা আসলে সেমিস্টারলি চলতে উন্নয়ন বাজেটও সেই খাতে খরচ করতে হবে, আবার সরকার যেন সুন্দরভাবে তার ট্যাক্স জিডিপি রেশিও বা অন্যান্য জিনিসগুলোকে ঠিক রেখে ব্যাংকের টাকাটাও ফেরত দিতে পারে, সেটাও নজর দেবে। বাট এটা আমি পজিটিভলি দেখি যে ব্যাংকের টাকা ফেরত যাচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে শ্রম আইন যে সংশোধন হলো এবং অন্তর্বর্তী সরকার সেটি করলো, এটি নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের বিতর্ক বা সমালোচনা, এটি নিয়ে যদি একটু বলতেন যে এটি আসলে কেমন ছিল বা এটার সাথে আপনি জড়িত ছিলেন? আসলে কি শ্রম আইনে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল, সরকার একটু লুকোচুরি খেলছিল এবং বিদেশি প্রভাবটা অনেক বেশি ছিল। এই দুইটা কারণেই আসলে এখানে এত বেশি বিতর্ক। এটা বিতর্কের কোনো কাজ না, আমরা এটা প্রথম সংশোধন না, 2006 আইন রিফর্ম নতুন করে করার পরে তারপর অনেক আরো সংশোধন হয়েছে, 2টা বিধি তৈরি হয়েছে। যেটাই হয় আমরা টেবিলে বসে আলোচনা করি, যেটা একটা সিদ্ধান্ত হয় টেবিলে সিদ্ধান্ত হয়, আমরা এক পক্ষ মানি আরেক পক্ষ মানি না, যেটাই সিদ্ধান্তটা এখানে হয়ে যায়। এই সরকারের সময় যেটা বারবার করা হচ্ছে সেটা হলো যে তারা এটা ফেরত নিয়ে যায়,
কি করে সেটা আমাদেরকে জানায় না, এবং প্রচুর পরিমাণে বিদেশি চাপ ছিল। এখন আমাদের আর্থসামাজিক অবস্থানে বিদেশিরা প্রেশার দিবে, সেটা কিছুটা মানবো কিছুটা মানবো না, কিন্তু তাদের কথা 100% মেনে তো আমাদের দেশ চলতে পারবে না। তারা তাদের দেশের স্বার্থ দেখে, আমাদের স্বার্থ থেকে স্বাভাবিক, আমি আমার দেশের স্বার্থ দেখবো, তারা তাদের দেশের স্বার্থ দেখবে। কিন্তু সরকার এইটাকে তাদেরকে আসলে অনেকাংশে মানে টিচার মেনে ছিল আর কি, শিক্ষক মেনে কাজ করেছে, এটা একটি সমস্যা। আরেকটা শেষ মুহূর্তে গিয়ে দেখা গেছে যে অনেক বিষয় শ্রমিক এবং উদ্যোক্তা একমত হয়েছে, সরকার এখানে কিছু করার ছিল না, কারণ সরকার তো রেফারি, সরকার মনে হয় ঠিক আছে ফাইন, দুই পক্ষ এক হলে এটা শ্রমিকের ক্ষতি নেই, সরকার সেই বিষয়গুলো চেঞ্জ করে দিয়েছে। এই জন্য দেখবেন যে আপনার শ্রমিকরাও খুশি না। আমি ম্যাটারনিটি লিভের কথা বলি সবখানে, ম্যাটারনিটি লিভের একটা শ্রমিকের অধিকার থাকা উচিত, সে আগে তার 4 মাসের মধ্যে সে আগে 1 মাস নিতে পারে, 2 মাস নিতে পারে, পরে সে 3 মাস নিতে পারে, 2 মাস নিতে পারে, তার স্বাধীনতা দেওয়া উচিত। আপনি ফিক্সড করে দিবেন 2 মাস কেন? তার স্বাস্থ্য ভালো থাকলে ওই মহিলার সে আগে 1 মাস নিবে, আরেক মাসে বাচ্চা হওয়ার পরে নিবে, কারণ ছোট বাচ্চা। এই যে জিনিসগুলো, এটা আমার প্রস্তাব ছিল, মালিক পক্ষের প্রস্তাব ছিল, শ্রমিকরা আনন্দের সহিত সাধুবাদ জানিয়েছিল, সরকার এটা চেঞ্জ করে দিয়েছে। টেক্সট, ছোট ছোট টেক্সটের এক একটা ওয়ার্ডের জন্য আমাদের উপরে কি পরিমাণ অডিট প্রেশার বা আমরা কি পরিমাণ সমস্যার সম্মুখীন হই, শ্রমিকের কোনো লাভ হয় না, কিন্তু এই টেক্সটটার জন্য আমরা প্রেশারের মধ্যে থাকি। আইনের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, এই যে আইনের ব্যাখ্যা বিভিন্ন হলে সেখানে দুর্নীতি বাড়ার সুযোগ থাকে। টেক্সট ফাইনাল হয়ে গেছে, সবকিছু ফাইনাল, দেখা গেল যে ফাইনাল যখন নাকি আমরা পরে জানতে পারলাম যে সেখানে টেক্সটটাকে টুইস্ট করে করে 2-3টা ওয়ার্ড ঢুকানো হয়েছে। এইগুলো আসলে সরকারের একটা সম্পূর্ণ একটা বাজে কাজ হয়েছে। এই জন্যই আসলে এই সময় নিয়ে এত বিতর্ক, বিতর্কের কোনো কারণও ছিল না। এবং আমরা মনে করি সরকার যেহেতু সময় ঠিক মতন করতে পারতেছে না, এটাকে এই পর্যায়ে রেখে দেওয়া উচিত, নির্বাচিত সরকার আসুক, তারা এটাকে ফাইনালি পাস করুক। আমার মনে হয় যে একটা অনির্বাচিত সরকারের এত বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। এখানে মানে শ্রমিক প্রতিনিধিরা কি বলছে, তাদের সাথে আপনাদের মানে আপনি যদি আজকে নিউজটা দেখেন, এখানে দেখবেন যে শ্রমিক এবং উদ্যোক্তা দুটো পক্ষই আসলে উদ্বেগ প্রকাশ করেছে বা তারা অখুশি। তার মানে এবং আমি তো আসলে আমাদের তো এটা ইন্টারনাল গ্রুপ যে টিসিসি, ট্রাইপার্টাইট কনসালটেন্ট কাউন্সিল, সেখানে শ্রমিক নেতারা তাদের উদ্যোগের কথা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় আমাদের সাথে আলাপের সময় জানিয়েছেন যে এটা তারা কি করছে, সরকার এইভাবে কেন করছে। যে এই কারণে আমি আসলে মনে করি যে এটা নির্বাচিত সরকার আসলে সেখানে সকল স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব থাকে। এই সরকার তো শুধু বিদেশি প্রতিনিধিত্ব, আপনার আইএলও কনভেনশন সাইন করছে যেটা নাকি শ্রমিকের জন্য উদ্যোক্তারা বাস্তবায়ন করবে সরকারের সহযোগিতায়। কনভেনশন সাইনের সময় দেখবেন যে বিভিন্ন গ্রেডের ইভেন লোয়ার গ্রেডের আইএলও কর্মকর্তারা সেখানে উপস্থিত, শ্রমিক পক্ষের কোনো প্রতিনিধি নাই, মালিক পক্ষের কোনো প্রতিনিধি নাই। তো সরকার তো আসলে বিদেশিদের নিয়ে কাজ করতে পছন্দ করে। আমার মনে হয় ওনাদের গাইডলাইনে একটা জিনিস তৈরি করেছে, থাকুক, যখন সকল স্টেক হোল্ডারদের একটা সরকার আসবে যেখানে শ্রমিকের প্রতিনিধি থাকবে, উদ্যোক্তাদের প্রতিনিধি থাকবে, সেরকম একটা সরকারি সময়টা ফাইনাল পাস করুক। এখন মনে হয় যেখানে আছে সেখানে রেখে দেওয়াটাই ভালো হবে, এটা আমার মতামত। নির্বাচিত সরকার আসা নিয়ে হতো এখন একটা অনিশ্চয়তা, আসলে নির্বাচনটা নিয়েও একটা আপনাদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। দেখেন, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের দেশপ্রেমিক হওয়া উচিত, ক্ষমতা প্রেমিক না। দেশ টিকবে না যদি নির্বাচিত সরকার না আসে। আমরা কেন আন্দোলন করলাম? এই যে হাজারের উপরে জীবন দিল কেন? একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য। তো গণতান্ত্রিক পরিবেশ মানে একটা নির্বাচন। তা আপনি যদি নির্বাচনটাই না চান তাহলে তো আগের কথাই হয়ে গেল, যে আগে তো বলতো যে আমি খুব ভালো চালাচ্ছি, দেশ অনেক উন্নত হচ্ছে, দেশের উন্নয়নের মহাসড়কে আছে। এইসব কথা বলা তো না, আমরা এইসব কথা চাই না। আমরা চাই নির্বাচিত সরকার, আমাদের সরকার, জনগণের সরকার, যেভাবে চালাবে তারা 5 বছর পরে এসে আবার জবাবদিহিতা করবে যে হ্যাঁ আমি 5 বছর ভালো না চালালে আমাকে বুড়িগঙ্গা ছুঁড়ে ফালাই দাও। সেম জিনিস। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলে শামীম হাসান আপনাকে। এর সাথে আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।